ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সমস্যার সমাধান, নিপীড়নে জড়িতদের বহিষ্কার সহ 4 দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। তারা উপর্যুপরি ঢিল ছুটছিল, তারপরে কিল ঘুষি মারছিল, রড দিয়ে পিটিয়েছে। ছাত্রলীগ যখন হামলা করলো তাদের হাতে লট ছিল, হকি স্টিক ছিল, যারা আন্দোলনকারী তাদের উপরে ব্যবহার করেছে। আমার ছাত্রলীগের ভাইয়ের উপর, সাধারণ ছাত্রছাত্রীদের উপর তারা কিভাবে হামলা করেছে আমরা অবাক হয়েছি। নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ভিসি। আমার উপরে কেউ যদি অত্যাচার করে থাকে, কেউ যদি নিপীড়ন করে থাকে, আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি পারমিতা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘুষ লেনদেনের কথা স্বীকার করল লেখের স্কুলের মালিক ও শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মচারী। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ। মিয়ানমার থেকে অনুমতি না আসায় শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রথম পর্যায়ে 300 জন করে ফিরিয়ে নিতে প্রস্তুত নাইপিদো। সাতক্ষীরায় নিখোঁজ স্বামীর সন্ধানে 18 মাস ধরে থানা ও আদালতে ঘুরছেন এক নারী। পুলিশের গাফিলতির রিপোর্ট পেয়ে ওসি সহ 3 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টে। রাজধানীর সবুজবাগে বাসা থেকে মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, গৃহকর্তা পলাতক, পরকীয়ার জের বলছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সমস্যার সমাধান, নিপীড়নে জড়িতদের বহিষ্কার সহ 4 দফা দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। তবে উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন। এদিকে নিজ কার্যালয়ে প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়ে উপাচার্য জানান, নিপীড়নকারীদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ শেষে ভিসি কার্যালয়ে যায় আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীরা ভিসি কার্যালয়ের পাঁচিলের গেট ভেঙে ভেতরে ঢুকে ভবনের ফটকের সামনে অবস্থান নেয়। প্রায় 4 ঘন্টা এই অবস্থা চলার এক পর্যায়ে ভিসিকে উদ্ধার করে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। তারা উপর্যুপরি ঢিল ছুটছিল, তারপরে কিল ঘুষি মারছিল, রড দিয়ে পিটিয়েছে। ছাত্রলীগ যখন হামলা করলো তাদের হাতে লট ছিল, হকি স্টিক ছিল, তাদের হাতে লোহার রড পর্যন্ত তারা নিয়ে আসছে এবং সেগুলো তারা কিন্তু ছাত্রদের উপরে, যারা আন্দোলনকারী তাদের উপরে ব্যবহার করেছে। সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়। সেই হামলায় আমাদের এখন পর্যন্ত 10 থেকে 11 জন গুরুতর আহত এবং 30-এর মতন, মিনিমাম 30 জন আমাদের আহত হয়েছে। তারা তাদের সম্মানিত ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে তারা উদ্ধারের জন্য সেখানে গিয়েছিল। আমরাও সেখানে গিয়েছিলাম যে সমঝোতা এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যকে রক্ষা এবং তার সম্মান রক্ষাতে তাকে উদ্ধারের জন্য আমরা গিয়েছিলাম। আমাদের উপর, আমার বোনদের উপর, আমার ছাত্রলীগের ভাইয়ের উপর, সাধারণ ছাত্রছাত্রীদের উপর তারা কিভাবে হামলা করেছে আমরা অবাক হয়েছি। উদ্ধারের পর উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় তার আইন অনুযায়ী কাজ করবে। আইনি প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করে আইনের শাসন 73 অধ্যাদেশ অনুসারে আমাদের কর্মপদ্ধতি পরিচালিত হবে এবং এখানে আইনের শাসনের ব্যত্যয় কিছু ঘটবে না। যে কোনো ধরনের রাহাজানি, বিশৃঙ্খলা এবং এই নিপীড়ন, যেটাই তোমরা যে ভাষাই বলো না কেন, শৃঙ্খলা পরিপন্থী কাজ, সেটি বিশ্ববিদ্যালয়ের সংবিধিবদ্ধ আইনের কাঠামোয় এবং যথাযথ প্রক্রিয়া এবং রীতি রেওয়াজ অনুসরণ করে আমরা অবশ্যই করবো। তুমি এটা ভেবো না যে তোমার উপরে কেউ যদি অত্যাচার করে থাকে, কেউ যদি নিপীড়ন করে থাকে, আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। গত 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের অধিভুক্তি বাতিল সহ 4 দফা দাবিতে শিক্ষার্থীদের প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচিতেও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার প্রতিকার চেয়ে 48 ঘন্টার আলটিমেটামের অংশ হিসেবে নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ছিল আজকের কর্মসূচি।
কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এখন সাংবাদিকদের ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Head, neck and neck, always, and that's a good thing for Bangladesh cricket. Two players performing so brilliantly. On the last couple of occasions, it was Shakib Al Hasan who pipped this man to the post, but today, with his batting and with a few landmarks, he managed to beat Shakib. Tamim Iqbal, today's Rocket Man of the Match, to be jointly presented. স্যার, পুলিশের সহায়তা না নিয়ে মানে এভাবে বিষয়টাকে আরো বিশৃঙ্খল হতে দেওয়ার কারণটা কি? শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা পাশে দাঁড়ায়, আমরা মনে করেছি এটি আগেই কোনো ধরনের আইন প্রয়োগী সংস্থাকে ব্যবহার না করে আমরাই যদি সেই কাজটি করতে পারি, কারণ আমাদের বিশ্বাস যে কোনো শিক্ষার্থী, কোনো শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক মাননীয় উপাচার্যের সাথে এইভাবে ভাষা প্রয়োগ করে তাকে শারীরিকভাবে আক্রমণ, বল প্রয়োগ করবে, এটি আমার বিশ্বাস হচ্ছে না। সুতরাং এখানে আমাদের প্রশ্ন, কারা করছে, কারা পরিকল্পনা করছে, এটি আপনারা একটু খতিয়ে দেখুন, প্রতিবেদন তৈরি করুন। প্লাস আপনারা জানেন এই আন্দোলনের অংশ হিসাবে তারা যে দাবি করেছে বিগত সময়ে শিক্ষার্থীদের উপর অশোভন আচরণ করা হয়েছে, সেটার প্রেক্ষিতে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোকেয়া হলের প্রাধ্যক্ষ ডক্টর জিনাত হুদাকে নিয়ে। তারা 24 ঘন্টা সময় দিয়েছিল, আমরা 12 ঘন্টার ভিতরে তদন্ত কমিটি গঠন করে ইতিমধ্যে কয়েকবার বসেছে, যারা অভিযোগ করেছে অভিযোগকারীদেরকে পত্র মারফত এবং তাদেরকে মোবাইলে যোগাযোগ করে তাদের সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। আজকেও তাদেরকে দুবার বসার চেষ্টা করা হয়েছে, তারা এই ধরনের কোনো সহযোগিতা করছে না। বিচার, আমরা যে কোনো ধরনের অন্যায়, সন্ত্রাস এবং যে সম্পদের যে বিনাশ হচ্ছে, এটা একটি জাতীয় সম্পদ। এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির একটি অনন্য প্রতিষ্ঠান। একদিকে আমরা যেটিকে রক্ষা করব, ঠিক যেখানে অন্যায় এবং কারো উপর যদি অশুভ আচরণ হয় তার বিচার করব। বিচারের প্রক্রিয়ার জন্য আমরা শুধু একটু সময় চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রক্টর ব্রিফ করছিলেন সাংবাদিকদের, আমরা সরাসরি ছিলাম সেখানে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব এবং টিএসসি এলাকায় আছেন রিপোর্টার হাবিবুল ইসলাম হাবিব। বিস্তারিত জানতে প্রথমেই আমরা যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। হ্যাঁ ইমদাদ, এই মুহূর্তের কথা যদি আমি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ আপনি জানেন যে আজ দুপুরের পর থেকে যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে, ভিসিকে অবরুদ্ধ নিয়ে, তা কিন্তু সেই সংঘর্ষ থামলেও কিন্তু তার রেশ কিন্তু এখনো কাটেনি। আপনি জানেন যে সবশেষ সন্ধ্যার কিছুক্ষণ আগে ছাত্রলীগের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা কিন্তু পুরোপুরিভাবে এই আজকের যে অস্থিতিশীল পরিবেশের জন্য দায়ী করেছেন ছাত্র ইউনিয়ন, ছাত্রদল এবং ছাত্র শিবিরকে। তারা বলছেন যে এই 3টি ছাত্র সংগঠন একযোগ হয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে আক্রমণ করেছে এবং তারা বলছেন যে মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার জন্যই এই পরিকল্পনা করেছে ছাত্র সংগঠনগুলো। এর বাইরে তারা যে বিষয়টি বলছেন যে এই যারা আক্রমণ করেছে বা যারা অবরুদ্ধ করে রেখেছিলেন ভিসিকে, তাদেরকে অতি সত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার এক দফা দাবি জানিয়েছে ছাত্রলীগ। এবং তারা যে বিষয়টি বলছেন যে যতক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শান্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে ছাত্রলীগ কিন্তু তারা পুরোপুরিভাবেই অবস্থান করবেন এবং তারা বলছেন যে এই অস্থিতিশীল পরিবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা মুক্ত করবেন। তো সব মিলে বুঝতেই পারছেন এই ঘোষণার পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত বেশ খানিকটা উত্তপ্ত রয়েছে। আমরা দেখছি যে সাধারণ অন্যান্য দিন কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো বেশি প্রাণ চাঞ্চল্য দেখি, আমরা সন্ধ্যার পর থেকে কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ততটা প্রাণ চাঞ্চল্য দেখছি না। মধুর ক্যান্টিনের এলাকা জুড়ে এখনো পর্যন্ত আমরা দেখছি ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু এই মধুর ক্যান্টিনের এলাকার আশপাশে কিছুক্ষণ পর পর তাদের নেতাকর্মীদের সাথে নিয়ে শোডাউন করছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা মুক্ত করার জন্য তারা মাঠে থাকবেন। তো মোটামুটি বুঝতেই পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেখা যাক কি হয়। আমাদের সহকর্মী হাবিব রয়েছে টিএসসি এলাকায়, আমরা একটু যেতে চাই তার কাছে সেখানকার সবশেষ খবর জানতে। হাবিব।
রাকিব, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা মেডিকেল কলেজের সামনে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আমার আশপাশে কিন্তু এই যে নিপীড়ন বিরোধী মঞ্চের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন আমার সাথে। এর মধ্যে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটি আমি আগেও বলেছিলাম যে ছাত্রলীগ এবং বাম সংগঠন এবং যে আন্দোলনকারী যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন, ছাত্রলীগের পক্ষ থেকে এই নিপীড়ন বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের উপর যে হামলা করা হয়েছে এমন অভিযোগ আমরা শুনেছি এবং আমরা অনেকটা দেখেছি। আর যারা সেই হামলার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা এই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী গুরুতর অসুস্থ, এমনটি এই হাসপাতালের পক্ষ থেকে চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত অবস্থায় রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন যে এই নিপীড়ন বিরোধী আন্দোলন মঞ্চের পক্ষ থেকে যে আগামীকালের কর্মসূচি বা তাদের প্রতিক্রিয়া আমরা এখন জানবো একজন এই মঞ্চেরই একজন নেতৃস্থানীয় পক্ষ থেকে। প্রথমত আমরা কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের কর্মসূচি ঘোষণা করার জন্য, এই আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে দুটি কথা বলার জন্য। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস না, সারা দেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়। কারণ বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি, তিনি একজন অভিভাবকের কাছে একজন সন্তানতুল্য শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে যখন এখানে যৌন নির্যাতনের মতো ঘটনা, সেগুলোর বিচারের দাবি নিয়ে এখানে 7 কলেজের যে সংকট, সেই সংকট নিরসনের জন্য যে দাবি, এই দাবিগুলো নিয়ে যখন অভিভাবকের কাছে তারা গেল আর কি, তখন দেখা গেল যে এখানে ছাত্রলীগের এখানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ তাদের নেতৃত্বে এখানে হামলা হলো আর কি। আমরা এর প্রতিবাদে আগামীকাল সারা দেশে প্রগতিশীল ছাত্র জোটের আমরা সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ধন্যবাদ আপনাকে। এমদাদ, আপনি শুনছিলেন যে এই যে প্রগতিশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু এই নিপীড়ন বিরোধী মঞ্চের পক্ষ থেকেই কিন্তু প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল সারা দেশব্যাপী। তো মোটামুটি এই ঢাকা মেডিকেলের সার্বিক চিত্র এমনটাই ছিল। আর কিছুক্ষণ পরেই এই সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করবেন এটার প্রতিবাদে। তো এই ছিল মোটামুটি সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মধুর ক্যান্টিন থেকে সহকর্মী মাহমুদ রাকিব, এবং আহতদের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। এবার অন্য প্রসঙ্গ। লেকেড গ্রামার স্কুল খুলে দেওয়ার জন্য চুক্তি হয় 4.5 লাখ টাকার। অর্থের বিনিময়ে পাচার হয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিও। এই অভিযোগের ভিত্তিতেই লেকেডের মালিক ও শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তা ও কর্মচারীকে বনানী থানার মামলায় গ্রেফতার দেখিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবি জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। এদিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অনেক ঘটনার জন্ম দিয়ে অবশেষে ঘুষ গ্রহণের মামলায় গ্রেফতার দেখানো হলো শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকেড স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম মহাসচিব আব্দুল বাতেন বলেন, লেকেড গ্রামার স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর আবারও চালু করার জন্য স্কুল মালিক খালেদ হাসান মতিন শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মচারীকে ঘুষ দেন। এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে লেকেড গ্রামার স্কুল আবার খুলে দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘুষ গ্রহণ এবং প্রদানের বিষয়টি স্বীকার করেছে। ঘুষ লেনদেনের একটা বিষয়, লেকেড স্কুল নিয়ে স্কুলটার এগেইনস্টে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেইটাকে বাইপাস করে মন্ত্রণালয়ের 2 জন কর্মচারী তারা হয়তো আর্থিকভাবে সুবিধা লাভের জন্য তারা ওই স্কুলটা খুলে দেওয়ার একটা চেষ্টা করেছিল। তো সেই ক্ষেত্রে তারা মানে ঘুষ লেনদেনের একটা কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ওই আরেকজন যেটা খালেদ মতিন, সে টাকাটা বেসিক্যালি দিচ্ছিল এই সুবিধাটা নেওয়ার জন্য। তিনি আরো জানান, গ্রেফতার 3 জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মামলাটি তদন্ত করবে দুদক। পাশাপাশি লেকেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনের বিরুদ্ধে ওঠা জঙ্গি সম্পৃক্ততার অভিযোগটি তদন্ত করবে ডিবি পুলিশ। তো খালেদ মতিনের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততারও আভাস পাওয়া যাচ্ছে, এটা আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে যথেষ্ট জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ
মানে আমরা দেখছি, তো তখন হয়তো তার বিরুদ্ধে অ্যানাদার আপনার ক্রিমিনাল চার্জ আসবে। মঙ্গলবার বিকেলে এই 3 আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হলে তাদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবীরা। পরে মহানগর হাকিম জিয়াউল ইসলাম তা নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওনাদের বিরুদ্ধে দণ্ডবিধির 161, 162 এবং 165 ক দ্বারা অভিযোগ আনয়ন করা হয়েছে। পরিপ্রেক্ষিতে আমি দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে মামলার জামিনের বিরোধিতা করলাম। মাননীয় আদালত শুনানি অন্তে 3 জন আসামিকেই জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। রোববার রাতে রাজধানীর বসিলা থেকে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন, গুলশান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেখের স্কুলের মালিক খালিদ হাসান মতিনকে গ্রেফতার করে ডিবি। এরপর সোমবার রাতে বনানী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাদেরকে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন ও মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিনের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক কার্যালয়ে এক অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুর্নীতির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, আমরা কিছু তথ্য পেয়েছি এবং সেটা আপনাদের কল্যাণেই সে তথ্য আমাদের কাছে এসছে। আমাদের তদন্ত কাজ শুরু হয়েছে অলরেডি। শুধু যে এটুকু শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত বলেই হয়তো আপনারা বলছেন, কিন্তু আমাদের তদন্ত সর্বক্ষেত্রেই বিস্তৃত বলতে পারেন। আমরা অনুসন্ধান অবশ্যই করবো এবং পরে তদন্তও করবো। ঘুষ গ্রহণ ও দুর্নীতির নানা অভিযোগে গ্রেফতার হওয়ায় শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সহ শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক করা সহ পরীক্ষার 3 দিন আগে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পরীক্ষার সময় ফেসবুক সহ প্রযুক্তিগত সুবিধা বন্ধে বিআরটিসির কাছে আবেদন করা হবে। তারা ঘুষ, দুর্নীতি বা ওই ধরনের কিছু করছে, এদের ব্যাপারে পুলিশ মামলা দিবে, কোর্টে বিচার হবে, তার শাস্তি পাবেন এবং আমরা এখনই মন্ত্রণালয় থেকে সাসপেন্ড করে দিব তাদেরকে। আমরা তাদের পক্ষে কোনো ধরনের কোনো সহযোগিতা অর্থ প্রশ্নই আসে না। পরীক্ষার আধা ঘন্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তার সিটে গিয়ে বসতে হবে, তারপরে কেউ ঢুকতে পারবেন না। প্রশ্নপত্রের খামটা পরীক্ষা কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই খাম তিনি ঠিক আধা ঘন্টা আগে খুলবেন, অর্থাৎ 9:30 খুলতে পারবেন, তার আগে পারবেন না। কোচিং সেন্টারগুলো 3 দিন আগে থেকে বন্ধ করে দেব। ফেসবুক এবং অন্যান্য প্রযুক্তিগত দিক ব্যবহার করা হয়, সেগুলোর ব্যাপারে আমরা ওই মন্ত্রণালয়ের সাথে এবং ওই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতেছি যে কোনোভাবে একটু সময়ের জন্য হলেও ওই সময়টা বন্ধ রাখা যায় কিনা। এদিকে ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির দায় নৈতিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রী এড়াতে পারেন না বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। ঘুষ গ্রহণ ও দুর্নীতি সহ নানা অভিযোগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা সহ 3 জনের গ্রেপ্তারের বিষয়ে এমন মন্তব্য তাদের। মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগে আরও যাচাই বাছাই করা উচিত বলেও মত তাদের। এদিকে পুলিশ বলছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ থাকা ব্যক্তির সঙ্গে ঘুষ লেনদেন সহ সব বিষয় মাথায় নিয়ে কাজ করবেন তারা। ছাড় দেয়া হবে না পর্দার আড়ালের ব্যক্তিদেরও। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জঙ্গিবাদের সম্পৃক্ততার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া লেখেট গ্রামার স্কুল খুলে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ, জিপিএ 5 এর নিশ্চয়তা, প্রশ্নপত্র ফাঁস, ঘুষের বিনিময়ে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা করে দেওয়া সহ নানা অপকর্মের অভিযোগ শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব এবং মাউশির উচ্চমান সহকারী নাসিরের বিরুদ্ধে। এমনকি মাত্র 28,000 টাকা বেতনের চাকুরে হয়েও খোদ রাজধানীতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন বহুতল ভবন। শুধু এই একটি ঘটনাই নয়, এর আগে 2012 সালে তৎকালীন রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত কর্মকর্তার ঘুষ কেলেঙ্কারির ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল মহলে তোলপাড় শুরু হয়। ব্যক্তিগত কর্মকর্তার অর্থ কেলেঙ্কারির দায় মাথায় নিয়ে সে সময় রেলপথ মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হয় সুরঞ্জিত সেনগুপ্তকে। 2012 সালের পর আবারও আলোচনায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত কর্মকর্তার অপকর্মের দায় নৈতিকভাবে এড়াতে পারেন না সংশ্লিষ্ট মন্ত্রী। পার্সোনাল স্টাফ যদি কোনো অপরাধ করে, এর নৈতিক দায়িত্ব যিনি তার বস তাকে নিতেই হয়। যারা পার্সোনাল স্টাফ, এরা ইন এ সেন্স তার বসের অল্টার ইগো,
শিক্ষামন্ত্রী তার মোরাল রেসপন্সিবিলিটি কতদূর নেবে সেটা তার নিজের ব্যাপার। এদিকে পুলিশ বলছে সামাজিক পরিচিতি কিংবা প্রভাব নয়, অপরাধ বিবেচনায় নিয়েই ব্যবস্থা নিয়েছেন তারা। জঙ্গিবাদের দায়ে বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান খুলে দেওয়ার আশ্বাসে শুধু ঘুষ নিয়েছেন নাকি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততাও আছে এই দুজনের, তদন্তের আওতায় আসবে তাও। এদের আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, অর্থদাতা এবং দোজ হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য স্ক্রিন, তাদেরকেও কিন্তু আমরা আইন আমলে নিয়ে আসছি এবং এটিকে নির্মূল এবং নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি। সরকারি চাকরি প্রার্থীদের নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশন সহ নানা পন্থায় যেভাবে তদন্ত করা হয়, মন্ত্রীর কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারেও চাকরি দেওয়ার আগে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সবুজবাগে একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজবাগের আহমেদবাগে একটি টিন শেড কলোনি থেকে মা ও তার 2 বছরের মেয়ের লাশ দেখে পুলিশকে জানান প্রতিবেশীরা। এই ঘটনায় বাবা পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ। পরকীয়ার জের ধরেই এমন ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রতিবেশীরা বলছে। গত 4 বছর ধরেই এই এলাকায় বসবাস করত শান্তনা আর মামুন দম্পতি। কিছুদিন আগে তাদের বাসায় আসেন শান্তনার বোন। এলাকাবাসী বলছে গত 21 জানুয়ারি নিহতের স্বামী মামুন তার শালিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপরই মানসিকভাবে ভেঙে পড়েছিল শান্তনা। মঙ্গলবার সকাল 9:30টার দিকেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতরে মা মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান তারা। পরে খবর দেন পুলিশে। পরশুদিন বিকালবেলা দেশে যাইতেছিল, তখনই ওর বোনের দুলাভাইয়ের সাথে গেছে। তখন থেকে না খাওয়া না দেওয়া, না খায়া না দেয়া বয়ে রয়েছে। শালি থাকতো, ওই শালির সাথে হয়তো পরকীয়া একটা হয়েছে, পালা গেছে। সকালে 1:30 বাজে পোলাপানে কইলে যে শান্তনা ওঠে নাকা, এই ওরা ডাহাডাহি করে, ও কোনো সারা শব্দ নাই। তার ওই পেশের বলে ফাঁক দিয়ে কোন পোলাপানে দেখছে, হারা ডাক দিয়েছে, কালে দিয়ে ঝোলে ঝোলে ফাঁসি দিচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন 25 বছর বয়সী মা শান্তনা আক্তার। পরকীয়ার জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা তাদের। প্রাথমিকভাবে তো আসলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, যে মারা গেছে তার স্বামী তার শালীকে নিয়ে 2 দিন আগেই বাসার থেকে নিখোঁজ। এই বিষয়গুলো আমরা তথ্য পাচ্ছি, সব বিষয়গুলি আসলে আমরা গুরুত্বের সহিত দেখছি। এদিকে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। নারায়ণগঞ্জ সিটিতে কেউ এখতিয়ার বহির্ভূত কথা বললে মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি আইভীর। নিয়াজুল সহ অজ্ঞাত 1000 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। মিয়ানমার থেকে ফিজিক্যাল ক্লিয়ারেন্স না আসায় শুরু করা যায়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনের সব প্রক্রিয়া সম্পন্ন হলেও শুধুমাত্র মিয়ানমারের ক্লিয়ারেন্সের অভাবে শেষ মুহূর্তে তা ভেস্তে গেছে। একথা জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার। এদিকে হিন্দু ও মুসলিম রোহিঙ্গাকে আলাদা করে প্রত্যাবাসনের যে প্রক্রিয়া, তা মিয়ানমারের বিশেষ কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এই বিষয়ে সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের। বিস্তারিত কমলদের রিপোর্টে। রোহিঙ্গা প্রত্যাবাসনকে দীর্ঘায়িত করার জন্য একের পর এক কৌশল নিয়ে যাচ্ছে মিয়ানমার সরকার। প্রথম পর্যায়ে তারা 23 জানুয়ারি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর ঘোষণাও দিয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে তালিকা পাঠানো হয় মিয়ানমার সরকারের কাছে, কিন্তু জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের চুক্তি অনুযায়ী মিয়ানমার সরকারের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার কথা তারা তা শেষ পর্যন্ত বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি, যে কারণে 23 জানুয়ারি প্রত্যাবাসন প্রক্রিয়া পিছিয়ে যায়। ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট দুই দিকেই কিন্তু মোটামুটি হয়েছে। আর 2টো ট্রানজিট ক্যাম্পের কথা আমি বলেছি, এই দিকেও এবং ওই দিকেও 2টা রিসেপশন সেন্টার ইতিমধ্যে হয়েছে, আরও বেশ কয়েকটা রিসেপশন সেন্টার হবে। হওয়ার পরেই আপনার ক্লিয়ারেন্স আসবে, আসলে আমরা প্রত্যাবাসন শুরু করব। তবে কিছু কাজ বাকি থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। ট্রানজিট সেন্টারগুলি, ট্রান্সফার সেন্টারগুলি তৈরি করা, আমরা 5টা ট্রানজিট সেন্টারের কথা বলেছি। অন্তত প্রথম পর্যায়ে আমাদেরকে 5টা না হলেও 2টি ট্রানজিট ক্যাম্প তৈরি করতে হবে। এর ভেতরে আরো কিছু লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, এগুলি বিষয়গুলি আছে। তো সব মিলিয়ে এটি একটি প্রসেস, আসলে একটি প্রক্রিয়া, এবং এখানে অনেক কার্যক্রম
রয়েছে। এদিকে মিয়ানমারের ঘোষণা অনুযায়ী প্রথম পর্যায়ে 450 জন হিন্দু, পরবর্তীতে অন্যান্য মুসলিম রোহিঙ্গাদের নেওয়ার জন্য যে ঘোষণা দেওয়া হয়েছিল তা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার একটি কৌশল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মিয়ানমারই বা কেন হিন্দু নেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে, মুসলমান নেওয়ার জন্য পরে দ্বিতীয় কিস্তিতে, এটা কিন্তু তাদের একটা অপকৌশল মাত্র। এখানে প্রশ্ন হচ্ছে রোহিঙ্গারা ফেরত যাবে, তারও উপরে হচ্ছে মানুষ ফেরত যাবে। গত 25শে আগস্ট থেকে মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আপাতত তাদের কক্সবাজারের টেকনাফ ও খিয়ে রাখা হলো। আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লা জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে 1521 কোটি টাকা সহ 6228 কোটি 49 লাখ টাকা 14টি প্রকল্প পাশ হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অর্থ ব্যয় করা হবে বৃহত্তর নোয়াখালী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ইন্ট্রোডাকশন অফ মেশিন রিডেবল পাসপোর্ট এবং মেশিন রিডেবল ভিসা ইন বাংলাদেশ এবং ভ্যাট অনলাইন আইন 2012 এর বাস্তবায়ন প্রকল্পে। সভায় মশলা উন্নয়ন জোরদারেও প্রকল্প নেওয়া হয়েছে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, পল্লী জনপদ উন্নয়নের অংশ হিসেবে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এছাড়া এসডিজি অর্জনে পরিবেশের ক্ষেত্রে বনায়নের পরিমাণ জরিপ করা হবে বলেও জানান মন্ত্রী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়াকে তার ছোট ছেলের মৃত্যু দিবস থাকায় শুধু আগামীকাল ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার পর্যন্ত আদালত মুলতবি করে এই আদেশ দেন বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান। সকাল 11:30টার দিকে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 14তম দিনের মতো আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনে হাজির হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে ফুল কোর্ট ডেথ রেফারেন্সের আনুষ্ঠানিকতার জন্য দুপুর 2টায় আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর বেগম জিয়ার উপস্থিতিতেই শুরু হয় এ মামলার অন্য 2 আসামি শরফুদ্দিন আহমেদ ও সালিমুল হক কামালের পক্ষে যুক্তি উপস্থাপন। ঘণ্টাব্যাপী যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত মুলতবি করেন বিচারক। বেগম জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকেও একদিনের জন্য অব্যাহতি দেন ডক্টর আখতারুজ্জামান। আসামি পক্ষের আইনজীবীরা জানান, বেগম জিয়া সহ এই মামলার সকল আসামির পক্ষে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে দুদক। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এখন পর্যন্ত দুদকের 32 জন সাক্ষীর সাক্ষ্য খণ্ডাতে পারেনি আসামি পক্ষ। এতিমের নামের টাকাগুলি তারা নিজেরা এতিম সেজে ট্রাস্ট গঠন করে এই টাকাগুলি আত্মসাৎ করেছে। আমরা যে শাস্তি, আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছি, ইনশাল্লাহ আমরা সেই শাস্তি পাবো বলে এখনো আশাবাদী। আমরা এখনো পর্যন্ত আসামি পক্ষ এমন কোনো বক্তব্য দিতে পারেন নাই যেখানে 32টা সাক্ষীর বক্তব্য খণ্ডিত হয়েছে। এটা একটা মিসকনসিভড মামলা, ভুল ধারণা প্রসূত মামলা। কারণ টাকাটা কোনো সময়ই কোনো টাকা আত্মসাৎ হয়নি। এই জন্য শরফুদ্দিন সাহেব, সালিমুল হক, কামাল সাহেব, তারেক রহমান বা বেগম খালেদা জিয়া কেউই কোনো অবস্থায় একটি পয়সাও আত্মসাৎ করেছে এটা প্রসিকিউশন পক্ষ কিছুই প্রমাণ করতে পারেনি। বিএনপি নেতারা যত কথাই বলুক, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার স্বার্থে তাদের মামলা প্রত্যাহার করা যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সততার কারণে আওয়ামী লীগ নেত্রী বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন, আর দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার কারণে বিএনপি নেত্রীকে সপ্তাহে 3 বার আদালতে যেতে হচ্ছে। সততা এবং সততাই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আজকে বারবার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। আর আকণ্ঠ নিমজ্জিত, দুর্নীতিতে নিমজ্জিত বেগম খালেদা জিয়া আজকে তার দুর্নীতিগ্রস্ততার কারণেই আজকে বারবার সপ্তাহে 3 দিন আজকে আদালতের দ্বারস্থ হচ্ছেন। শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে বিএনপির সন্ত্রাসী নেতৃবৃন্দ, সন্ত্রাসী কর্মীদের মামলা প্রত্যাহার করার কোনো সুযোগ নেই। আমরা আশা করি সবার অংশগ্রহণের মধ্য দিয়ে 2018 সালে একটা সুন্দর নির্বাচন কমিশন বাংলাদেশকে উপহার দেবেন। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সংবিধান সম্মতভাবেই। সন্ধ্যার সময় আরো থাকছে।
সিলেটে সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু। নারায়ণগঞ্জ সিটির ভিতরের কোনো সিদ্ধান্ত নিয়ে বাইরে কেউ কথা বললে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সেলিনা হায়াত আইভি। তিনি বলেন, সিটির সব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র নারায়ণগঞ্জবাসীর। সকালে ল্যাবেট হাসপাতালে সাংবাদিকদের একথা জানান মেয়র আইভি। 5 দিন চিকিৎসা নেয়ার পর আজ তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এদিকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা GM সাত্তার। জেলা পুলিশ সুপার মইনুল ইসলাম জানান, সংঘর্ষের সময় অস্ত্রধারী নিয়াজুল ইসলাম সহ অজ্ঞাত 1000 জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। এ সময় মেয়র আইভিকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথাও জানান পুলিশ সুপার। গত 16 জানুয়ারি হকার উচ্ছেদকে কেন্দ্র করে মেয়র আইভি ও সংসদ সদস্য শামীম ওসমানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে সাংবাদিক সহ আহত হন অর্ধ শতাধিক। সিটির দায়িত্ব আমার সিটির ভিতরে এসে কেউ এখতিয়ার বহির্ভূত ভাবে আমার সিটিকে কমেন্ট করবে, সেটা আমার নগরবাসী মেনে নিবে না। আমার নগর কি হবে সেটা নগরের সিদ্ধান্ত আমার নগরবাসী দিবে। ফুটপাত দিয়ে মানুষ হাঁটবে, ফুটপাতের জন্য আমি হকারদের জন্য 4 তলা বিল্ডিং করতেছি, তারা সেখানে যাবে। নিখোঁজ স্বামীর সন্ধান চেয়ে 18 মাস ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী এক নারী। তার অভিযোগ, আইনি প্রতিকার চাইতে এসেও প্রতি পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে তাকে। এদিকে হোমিও চিকিৎসক জনির নিখোঁজের ঘটনায় পুলিশের গাফিলতি ছিল, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করেছে বলে হাইকোর্টে রিপোর্ট দিয়েছেন PBI। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি সহ 3 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। প্রায় 18 মাস ধরে নিখোঁজ স্বামী মোখলেসুর রহমান জনির সন্ধান চেয়ে আদালতের বারান্দায় ঘুরছেন স্ত্রী জেসমিন নাহার। পরিবারের অভিযোগ, 2016 সালের 4 আগস্ট সাতক্ষীরা সদর থানা থেকে নিখোঁজ হন জনি। এ বিষয়ে থানায় জিডি করতে গেলেও নেয়নি পুলিশ। পরে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিচারিক হাকিম ও PBI-কে। দুটি তদন্তেই জনির নিখোঁজের ঘটনায় পুলিশের গাফিলতির কথা উল্লেখ করা হলেও জনি কিভাবে নিখোঁজ হলো এ বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি। এমন প্রেক্ষাপটে জনির নিখোঁজের বিষয়ে পুলিশের গাফিলতির জন্য সাতক্ষীরার সদর থানার তৎকালীন ও বর্তমান ওসি ও এক SI এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন উচ্চ আদালত। মিসিং পার্সনের যে ওয়াইফ, উনি যে গিয়েছিল পুলিশের কাছে বা পুলিশের যে সাহায্য সহযোগিতা চেয়েছিল, সে ব্যাপারে পুলিশের কিছু অবহেলা বা গাফিলতি দেখা দিয়েছিল। এই ব্যাপারে PBI রিপোর্টের ভিতর আছে। এই PBI যে রিপোর্ট, এই রিপোর্টের বেসিসে IGP মহোদয়কে বলা হয়েছে যাদের বিরুদ্ধে এই অবহেলা বা গাফিলতির কথা আসছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী বলছেন, জনির পরিবার চাইলে এখন বিচারিক আদালতে প্রতিকার চাইতে পারবেন। পিটিশনার জেসমিন হয় জিডি একটি করতে পারে থানাতে গিয়ে, না হয় তিনি বিচারিক আদালতে ম্যাজিস্ট্রেট বরাবর একটি CR মামলা করতে পারবেন। মামলা তুলে নিতে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে যে কোনো মূল্যে স্বামীকে ফেরত দেওয়ার আবেদন জানান জনির স্ত্রী। 18 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত আমার স্বামীকে আমি ফেরত পাইনি। আমার সন্তানটা তার বাবাকে এখনো দেখতে পাইনি, তার আদর্শও পাইনি। আমি চাই কোনো আমি মামলা করে তারা শাস্তি পাই, এটা আমার কাছে বড় না। আমার কাছে বড় হচ্ছে আমার স্বামীকে ফেরত পাওয়া, আমার সন্তান যেন তার পিতাকে ফেরত পায়, এটা হচ্ছে চাওয়া। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সব প্রত্যেকের কাছে, আমার মহামান্য হাইকোর্টের কাছে, প্রত্যেকের কাছে আমার দাবি, আমার স্বামীকে কিভাবে ফিরে পাবো, আমার স্বামীকে ফেরত চাই। আগামী 25 ফেব্রুয়ারি এই মামলায় পরবর্তী আদেশ দিবেন উচ্চ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। বেলা 12টা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 20টি টিন শেড ঘর, একটি 4 তলা ভবন, 2টি দোতলা ভবন সহ বেশ কিছু ছোট বড় স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। সড়কটি 6 লেনে উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এই অভিযান চালায় সিলেট সড়ক ও জনপথ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চূড়ান্ত লাইসেন্স পেয়েছে সিটি ইকোনমিক জোন। এ নিয়ে বেসরকারিভাবে 6টি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স দিল অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। আরও 23টি অঞ্চলের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। বিকেলে বেজার সম্মেলন কক্ষে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের হাতে লাইসেন্স হস্তান্তর করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় খুব দ্রুত অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। এরই মধ্যে মিরেরসরাই ও ফেনী অর্থনৈতিক অঞ্চল নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সিটি করার প্রস্তাব দিয়েছে বেজা।
আগামী কয়েক বছরের মধ্যে শুধু মিরেরসরাই অর্থনৈতিক অঞ্চলে $25 বিলিয়ন বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেন বেজা চেয়ারম্যান। সিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান জানান, আগামী 2-1 বছরের মধ্যে অর্থনৈতিক অঞ্চলটি উৎপাদনে যাবে। এই জোনে বিনিয়োগ করা হবে $10 কোটি। কর্মসংস্থান হবে প্রায় 5,000 লোকের। সিক্সথ ইকোনমিক জোন, যেটা প্রাইভেট সেক্টরে আপনার ফাইনাল লাইসেন্স পেল। এককভাবে শুধু মিরসরাই ইকোনমিক জোনে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কমপক্ষে $25 বিলিয়ন এখানে বিনিয়োগ হবে। মাল্টি প্রোডাক্ট জোন হচ্ছে, সেখানে টেক্সটাইলের জন্য আলাদা ভিলেজ হচ্ছে। এখানে একটা ফুড কমপ্লেক্স হবে, অনেকগুলা ইন্ডাস্ট্রি হবে। তো আমরা আশা করব এগুলা খুব অচিরেই ওর দৃশ্যমান দেখাইবার জন্য, যে ইন্ডাস্ট্রিগুলা তাড়াতাড়ি আগে যায়। এর পরবর্তী ধাপে আমাদের অনেক প্রোগ্রাম আছে, মিনিমাম 5,000। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সমস্যার সমাধান সহ 4 দফা দাবিতে আন্দোলনকারী প্রতিপক্ষ বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, 4 ঘন্টা পর ভিসি উদ্ধার। ঘুষ লেনদেনের কথা স্বীকার করলেন লেখের স্কুলের মালিক ও শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মচারী। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ। মিয়ানমার থেকে অনুমতি না আসায় শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। প্রথম পর্যায়ে 300 জন করে ফিরিয়ে নিতে প্রস্তুত নাইপিদো। সাতক্ষীরায় নিখোঁজ স্বামীর সন্ধানে 18 মাস ধরে থানা ও আদালতে ঘুরছেন এক নারী। পুলিশের গাফিলতির রিপোর্ট পেয়ে ওসি সহ 3 পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।